লক্ষ্মীরা কেমন আছেন তোরা সবাই? তো ভেক্টরের বিগত বছরের প্রশ্ন সমাধানের আজকের এই ক্লাসে আমরা আসলে আলোচনা করব দুইটা জিনিস নিয়ে, দুইটা না বেসিক্যালি দুইটা একই টপিক। একটা হলো আপেক্ষিক গতি আর একটা হচ্ছে বৃষ্টির বেগ। তো চল আমরা এক এক করে সবগুলো প্রবলেম সমাধান করার চেষ্টা করি। তো যখনই তুই বৃষ্টির বেগের অঙ্ক করবি এই জায়গায় শুধুমাত্র একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে যে এই বৃষ্টির গতির দিক পরিবর্তন হয় যানবাহনের গতি বা মানুষের হাঁটার গতি, অর্থাৎ এই জায়গায় এই গতি যেদিকে তার কারণে বাধা সৃষ্টি হবে কোন দিকে, তার বিপরীত দিকে। অর্থাৎ যানবাহন বা সাইকেল আরোহী বা মানুষের বেগের গতির বিপরীতে সৃষ্ট বাতাসের জন্য। এই কথাটা মাথায় রাখবি যে বৃষ্টি নরমালি কিভাবে পড়ে, বৃষ্টি তো আকাশ থেকে লম্বভাবে পড়ে। তো কিন্তু এই জায়গায় যানবাহন যেদিকে চলে তার বিপরীত দিকে কি সৃষ্টি হয়, বাতাস সৃষ্টি হয়। বা সাইকেল আরোহী যেদিকে চলে বা মানুষ যেদিকে হাঁটে তার বিপরীত দিকে বাতাস সৃষ্টি হয়। আর এই বাতাস সৃষ্টি হওয়ার কারণে যে বৃষ্টিটা লম্বভাবে পড়তেছিল তার গতির দিক পরিবর্তিত হয়, অর্থাৎ বৃষ্টিটাকে আমরা তির্যকভাবে পড়তে দেখি। এই বেসিক সেন্সটা মাথায় রাখলেই আমাদের বৃষ্টির গতি সংক্রান্ত অঙ্ক আমাদের কোনো অঙ্কই নাই ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে রাজশাহী বোর্ড 2017-তে আসা প্রবলেমটা সলভ করব। তো এখানে দুইটা ক্ষেত্র বলছে। তো দুইটা ক্ষেত্র কেমন, একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে আর আরেকজন কি করতেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে। এখন ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বৃষ্টির লব্ধিবেগ কত, পরন্ত বৃষ্টির লব্ধিবেগ। তো এই জায়গায় আরেকটা রাডা কি দেয়া আছে, বৃষ্টি লম্বভাবে করতেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে চল আমরা একটু চিত্রটা কমপ্লিট করি। চিত্রটা কমপ্লিট করলে আমাদের আর কোনো ব্যাপার না। যে খেয়াল কর বৃষ্টি কিভাবে পড়ে, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তাহলে এটা লম্বভাবে পড়ে, তাহলে এইটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। এখন ধর আমি হাঁটতেছি কোন দিকে, আমি একটা লোক হাঁটতেছে হচ্ছে এই দিকে, তাহলে বৃষ্টির বেগ কত, এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। এখন এইদিকে কি, এইদিকে আমি হাঁটতেছি, তাহলে এই বেগটা কত, 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছি। তো এই জায়গায় বৃষ্টির গতির বেগ কি এই কারণে পরিবর্তিত হবে, এই বেগের কারণে না, এই বেগের কারণে একটা কি তৈরি হবে, বাতাস তৈরি হবে। তাহলে এই জায়গায় বাতাসের বেগটা কোন দিকে হবে, এই জায়গায় আমি যেদিকে হাঁটতেছি তার গতির বিপরীতে সেম বেগের বাতাস তৈরি হবে। এই বেগের মানটা কত, 4 কিলোমিটার পার আওয়ার। খেয়াল কর 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার যেহেতু মানটা ছোট, আমি মোটামুটি একটু ছোট করে দেখি যে এটা হচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার। এখন তাহলে এই জায়গায় দুইটা ভেক্টর মিলিত হলো, একটা হচ্ছে বৃষ্টি আর একটা হলো এই জায়গায় হাঁটার কারণে সৃষ্ট বাতাস। তাহলে এটা তো আমার ইম্পর্টেন্ট না, বৃষ্টির গতির দিক পরিবর্তন ইম্পর্টেন্ট কোনটা, এইটা। তাহলে আপাতত এইটা নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না। তাহলে আমার হাতে কয়টা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে আমার এই যে হাঁটার কারণে সৃষ্ট বাতাস, এটা ইম্পর্টেন্ট। এখন এই বিন্দুতে এই ভেক্টরের কি মিলছে, দেখো এই বিন্দুতে এই ভেক্টরের পাদবিন্দু মিলছে, পা মিলছে, কিন্তু এই ভেক্টরে কি মিলছে, মাথা মিলছে। অনেকের এই পা মা এটা বুঝতে সমস্যা হয়। তো এখানে এটা যদি একটা ভেক্টর হয়, এই পাশের অংশটা কি, এই পাশের অংশটা হচ্ছে মাথা বা শীর্ষবিন্দু। তাহলে মাথার উল্টা পাশে কি অবস্থিত হয়, পা অবস্থিত হয়। তাহলে এটা হলো পাদবিন্দু। তো ভেক্টর যোগের নিয়ম হলো হয় পায়ের সাথে পা মিলতে হয়, না হলে মাথার সাথে মাথা মিলতে হয়। তো খেয়াল কর এই যে এই পাশে এটা কি মাথা, তাহলে এই পাশের বিন্দুটা হলো মা। আর এই জায়গায় খেয়াল কর এই বিন্দুতে এই পাশে হলো মাথা, তাহলে এর উল্টা পাশেটা কি হবে, পা। তাহলে এই বিন্দুতে কি মিললো, পায়ের সাথে মা মিললো। পায়ের সাথে মা মিললে হবে না, আমাদের নিয়মটা হইলো হয় পায়ের সাথে পা মিলতে হবে, নাহলে মায়ের সাথে মা মিলতে হবে। তো এই জায়গায় আমরা সবাই জানি, তোরা লিখে নিতে পারিস, মান ও দিক ঠিক রেখে ভেক্টরকে স্থানান্তরিত করতে হয়। তো আমাদের বেসিক নিয়ম আমরা সবসময় এইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে পায়ের সাথে পা। এখন তাহলে এটার তো পা মিলছে, তাহলে এটারও কি মিলাইতে হবে, পা মিলতে হবে। তাহলে আমি এবার কি করব, এই জায়গায় এটার মান কত, এটার মান 6, তাহলে এই জায়গায় আমি মান 6 রাখবো। তাহলে আমি মান 6 রাখলাম, হ্যাঁ এটার মান 6। এটার দিক যেদিকে আমি দিকও সেই দিকে দিলাম, তার মানে কি আমি বৃষ্টির বেগটাকে এই দিকে শিফট করে দিলাম। ক্লিয়ার?
তাহলে এখন কিন্তু আমার এটা ইম্পর্টেন্ট না, এই বেগটা এই জায়গায় শিফট হয়ে গেছে, তাহলে এখন হলো এটা হলো বৃষ্টি, যার বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো করে বুঝিস। এখন একটা জিনিস চিন্তা কর যে হচ্ছে এটা 4 এটা 6, তো এমনি নরমাল দৃষ্টিতে বোঝানোর জন্য যেহেতু মানটা ছোট, এটা ছোট আছে, এটা মানটা বড় বড় আছে, তো আমরা জানি লব্ধি সবসময় কোন দিকে ক্রিয়া করে, লব্ধি তো সবসময় মাঝ বরাবর ক্রিয়া করবে। এখানে দুইটা ভেক্টর, এটা হলো বাতাস আর এটা হলো বৃষ্টি, তাহলে লব্ধি অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করবে, এটা আমরা জানি। কিন্তু মাঝ বরাবর এক্স্যাক্টলি কোন দিকে ক্রিয়া করে এটা বোঝার জন্য কি আসতে হয়, এটা বোঝার জন্য সামুদ্রিক আসতে হয়। তাহলে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, তাহলে এটাকে ইয়া করে আমি সামুদ্রিক আঁকি। সামুদ্রিক আঁকার নিয়মটা কি, এটা সমান্তরালে এটা, আবার এটা সমান্তরালে এটা। তাহলে যদি সামুদ্রিক আঁকি তাহলে একদম মাঝ বরাবর আমি যে ভেক্টরটা পাবো সেটাই হবে আমাদের লব্ধি বেগ। তার মানে এটা হলো বৃষ্টি আর এই বাতাসের মিলিত ক্রিয়ায় এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। খুব ভালো করে বুঝিস, লব্ধি বেগ। তো আমাকে এই জায়গায় এটা যদি 4 হয় তাহলে নিচেরটা কত 4, তাহলে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে হেঁটে চলা লব্ধির সাপেক্ষে পরন্ত বস্তুর লব্ধি বেগ। তাহলে পরন্ত বস্তুর লব্ধি বেগ কত হবে, খুব সহজে করে চিন্তা কর। তাহলে পরন্ত বস্তুর লব্ধি বেগ হবে মানে এই বেগটা বের করতে বলছে। তাহলে তুই একটু খেয়াল কর তো দেখি, মহান পিছু চাচা অ্যাপ্লাই করা যায় এই কালো ত্রিভুজটাতে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা মহান পিছু চাচা অ্যাপ্লাই করা যায়, যেখানে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমাদের লব্ধি বেগ এইটা সমান হবে রুট ওভার, এটা তো সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত, তো লম্ব হচ্ছে এই যে আমি যদি এটা চিন্তা করি কোণ, কোণ, তাহলে এই যে অতিভুজ যার সাথে কোণ তৈরি করে এটা হলো ভূমি, এটা সবসময় মনে রাখবা, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা হলো ভূমি। তাহলে এই জায়গায় এটা কি আমাদের লম্ব, তাহলে এখানে ভূমির মান কত, ভূমির মান হলো 6 6 স্কয়ার যোগ লম্বর মান কত 4 4 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে যা আসবে 36 আর 16, 36 আর 16 হচ্ছে রুট ওভার 52, এটা মান যা আসছে তাই 52 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের বৃষ্টির লব্ধি বেগ 7 পয়েন্ট সামথিং আসবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন, অনুরূপ ভাবে খেয়াল করো, যদি এরকম আসতো যে সাইকেল চালানো লব্ধির সাপেক্ষে লব্ধি বেগ কত হতো, তখন সাইকেল চালাচ্ছে কত কিলোমিটার পার আওয়ার বেগে। তো আমি তাহলে এই জায়গায় সহজে চিত্রটা আঁকি, তাহলে সাইকেল চালাচ্ছে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে আর বৃষ্টি পড়তেছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, কিন্তু এটার কারণে তো আমার বৃষ্টির গতির দিক পরিবর্তন হবে না, বৃষ্টির গতির দিক পরিবর্তন হবে যে এই গতির কারণে সৃষ্ট বাতাস। তাহলে আমি যখন এই দিকে চলবো তাহলে বাতাসটা কোন দিকে বওয়া শুরু করবে, আমার গতির বিপরীত দিকে, আমার গতির বিপরীত দিকে। তাহলে এই জায়গায় তাহলে এইটার কারণে যে বাতাসটা সৃষ্টি হবে সেটা এই দিকে চলবে, তাহলে এর বেগের মান কত হবে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুরূপ ভাবে আমাকে কি করতে হবে, এটাকে এই দিকে শিফট করতে হবে। তাহলে শিফট করলে এটার মান কত, এটার মান হলো 6, তাহলে 6 8টা একটু বড় হওয়া উচিত, তাহলে এক্স্যাক্টলি এরকম আমাকে সামান্তরিক আঁকতে হবে, তাহলে এইটা হবে আমাদের লব্ধি বেগ। তাহলে এই ক্ষেত্রে লব্ধি বেগের মান কত হবে, এটা 8 হলে এটা 8, তাহলে এই ক্ষেত্রে লব্ধি বেগের মান হলো এইটা, তাহলে এইটা সমান হইতো রুট ওভার 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, ক্যালকুলেশন করলে 8√2 হ্যাঁ কিলোমিটার পার আওয়ার। তো এই জায়গায় আমাদের দুটো জিনিস শেষ। তো এবার আমাকে ঘ নম্বরে চিন্তা করতে বলো। ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে বলছে হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো না। তো খেয়াল করো, এখানে বৃষ্টির লব্ধি বেগ কোন দিকে, এইদিকে, তাহলে বৃষ্টি আসলে পড়বে কোন দিকে, তাহলে বৃষ্টি বেসিক্যালি কি এই যে এই দিক বরাবর পড়বে, এই দিক বরাবর পড়বে মানে তো হচ্ছে এই যে এই দিক বরাবর বৃষ্টি পড়বে, তাহলে এইটা হচ্ছে আমাদের বৃষ্টির লব্ধি বেগ। তাহলে এইটা হচ্ছে এই দিক বরাবর বৃষ্টির, এটা হলো লব্ধি বেগ। তাহলে অনুরূপ ভাবে এখানে লব্ধি বেগের মান কত, তাহলে এখানে লব্ধি বেগটা কত হবে, এই এটা হচ্ছে আমাদের লব্ধি, তাহলে এইখানে এটা হবে আমাদের লব্ধি বেগ। এখন তুই একটা জিনিস চিন্তা করতে পারিস যে তুই কোন নিবি, কার সাথে, আনুভূমিকের সাথে কোন নিবি না উলম্বের সাথে কোন নিবি। এই জায়গায় এই ক্ষেত্রে চিন্তা করতে হবে স্বাভাবিক কোনটা। তো স্বাভাবিক হচ্ছে আমি কি নরমালি ছাতা এইভাবে ধরি না, কখনো তো আমি ছাতা এইভাবে ধরি না,
আমি ছাতা ধরি কিভাবে, আমি তো ছাতা উলম্বের সাথে ধরি, এরকম উলম্বের সাথে এইভাবে আমি ছাতা ধরি, তাহলে ছাতা হেলাবো এইটুকু হেলাইলাম, তাহলে কোনটা নিতে হবে কার সাথে, উলম্বের সাথে। তো ছাতা ধরার ক্ষেত্রে যখন কোনো কিছু উল্লেখ থাকবে না তখন আমি কোণ নেব হচ্ছে উলম্বের সাথে। উলম্বের সাথে মানে কার দিকের সাথে, উলম্বের সাথে মানে হচ্ছে বৃষ্টির গতির সাথে আমি কোণ বের করব। তাহলে তুই খেয়াল কর এই জায়গায়, তাহলে আমাকে কোণ নিতে হবে কোনটা, আমাকে কোণ নিতে হবে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে আমার বৃষ্টির গতি বা উলম্ব। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান, তার মানে আমার এই থিটা কোণটা বের হলেই উলম্বের গতির সাথে যে উৎপন্ন কোণ সেই কোণটা বের হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে আমার দরকার হচ্ছে উলম্বের দিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমার থিটার মান বের করলেই কোন দিকে ছাতা ধরতে হবে এটা আমরা পাবো, কারণ বৃষ্টি করবে এই দিকে, তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে গেলে আমাকে এখানেই ছাতা ধরতে হবে, এই বরাবর ছাতা ধরতে হবে। কারণ বৃষ্টি একদিকে পড়লো তুমি অন্য দিকে ছাতা ধরলা, বৃষ্টি পড়তেছে এই দিকে তুমি ছাতা ধরতেছো এই দিকে, তাহলে তো বৃষ্টিটা মুখে পড়বে, তুমি তো বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না, তাহলে বৃষ্টি যেদিক থেকে পড়বে তোমাকে সেদিকেই ছাতা ধরতে হবে। তো আমরা ছাতা ধরার ব্যাপারটা বুঝলাম। তো এটাকে আমি ধরতেছি ধর θ1, এটাকে ধরতেছি হলো θ2। তাহলে এখানে 8 কিলোমিটার পার আওয়ার বেগে কি করতেছে, সাইকেল চালাচ্ছে, আর এখানে এই 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছিল। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দেখ এই যে প্রথম চিত্রের জন্য tan θ1 এটা সমান আমরা কি বলতে পারবো, এটা তো ভূমি, এই যে অতিভুজ যার সাথে কোণ তৈরি করলো সেটা ভূমি, বাকিটা লম্ব। তাহলে tan θ সমান কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের 4, দেখো লম্ব হচ্ছে আমাদের 4, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের 6। তাহলে tan θ1 এটা সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই 6, তার মানে θ1 সমান হবে বা θ1 সমান হবে tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 6। অনুরূপভাবে এইটার ক্ষেত্রে আমি কি বলতে পারবো, দেখো এই কোণটা তাহলে আমাদের θ2, তাই না, তাহলে tan θ2 সমান তোমার হবে এই জায়গায়, এটা যেহেতু অতিভুজ যার সাথে কোণ তৈরি করে, তাহলে এটা হলো আমাদের ভূমি আর এইটা আমাদের কি, এইটা আমাদের লম্ব। তাহলে tan θ2 সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে তুমি খেয়াল করো লম্ব কত, লম্ব কিন্তু এবার 8, লম্ব 8, ভূমি কত, ভূমিও কিন্তু 8, না ভূমি হচ্ছে আমাদের 6। তাহলে θ2 সমান হবে, খেয়াল করো, বা তাহলে θ2 এটা সমান হবে tan ইনভার্স θ2 নিচে লিখি, তাহলে θ2 সমান হবে tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 6, অর্থাৎ tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা θ1 এর মান কত বের করলাম, tan ইনভার্স 4/6, আর θ2 এর মান কত বের করলাম, tan ইনভার্স 4/3। তা দুইটা কোণের মান কি সেম আসলো না ডিফারেন্ট আসলো, যেহেতু দুইটা কোণের মান ডিফারেন্ট আসছে তার মানে দুইটা ছাতা ডিফারেন্ট করে ধরতে হবে, আর দুইটা ছাতা ডিফারেন্ট করে ধরতে হবে। আমাদের প্রশ্নটা কি ছিল যে এই যে সাইকেলের চলন্ত লোকটির এবং সাইকেলের মানে হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো না। তো আমরা তো দেখলাম এই ক্ষেত্রে বাঁকানোর পরিমাণ ছিল θ1 আর এই ক্ষেত্রে বাঁকানোর পরিমাণ ছিল θ2, θ1 আর θ2 এর মান ডিফারেন্ট পাইছি, তার মানে আমাদের পর্যবেক্ষণটা কি অবশ্যই সঠিক। তো এটা ইন জেনারেল সেন্স বৃষ্টির বেগ তো সেম আছে, আমরা জানি দুইটা ভেক্টরের যেকোনো একটা ভেক্টরের মানের পরিবর্তন হলে, দুইটা ভেক্টরের যেকোনো একটা ভেক্টরের মানের পরিবর্তন হলে লব্ধির মানেরও পরিবর্তন হবে, দিকেরও পরিবর্তন হবে। তো এখানে এখানে একটা ভেক্টর কি বৃষ্টির বেগ, আর একটা কি গতির কারণে সৃষ্ট বাতাস। তো এখানে বৃষ্টির বেগের মান তো সেম আছে, কিন্তু একবার গতি আছে হলো 4 কিলোমিটার পার আওয়ার আর একবার হলো 8 কিলোমিটার পার আওয়ার, ফলে গতির কারণে সৃষ্ট বাতাসের মান একবার হলো 4 আর একবার হলো 8। তো দুইটা ভেক্টরে একটা ভেক্টরের মান পরিবর্তন হয়ে গেছে, তার লব্ধির মানেরও পরিবর্তন হবে, দিকেরও পরিবর্তন হবে, ঠিক আছে। অর্থাৎ ছাতা অবশ্যই ভিন্ন করে ধরতে হবে। তো একদম সহজ অঙ্ক ছিল। আমরা এখন বৃষ্টি বেগ রিলেটেড বোর্ড পরীক্ষার আরেকটা প্রশ্ন সলভ করব। এবার আমরা আনত তলের বৃষ্টির একটা অঙ্ক করব। তো আনত তলের বৃষ্টির এই অঙ্কটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2019।
তো একটু বোঝার চেষ্টা করো। আমি আগে প্রশ্নে কি দেয়া ছিল, উদ্দীপকে কি দেয়া ছিল সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে যে একটা হেলানো রাস্তা চিন্তা করো, একটা আনত তল চিন্তা কর, যেটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত অবস্থা আছে। তো এই আনত একটা রাস্তায় একটা বাস চলতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এমন সময় হঠাৎ করে আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হলো। তো এই ঝিরিঝিরি বৃষ্টির বেগ কত? ঝিরিঝিরি বৃষ্টির বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো এই জায়গায় আমার ফার্স্ট প্রশ্নটা হলো, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? তার মানে এই বাস চালকটা কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, এটা তোকে বের করতে হবে। তাহলে এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের বেসিক লজিক হলো যানবাহনের গতি যেদিকে, ঠিক ওই গতির সমান বিপরীত দিকে একটা বাতাস তৈরি হয়। কারণ তার সামনে যে বাতাসটা থাকবে, আমি এইদিকে চলবো, আমার সামনে যে বাতাসটা থাকবে, এই বাতাসটা তারা কি করবে? এটা তো আমাকে ভেদ করে চলে যেতে পারতেছে না বাতাসটা, এই বাতাসটা এই দিকে যাওয়া শুরু করবে। ফলে আমি যত বেগে যাব ঠিক তত বেগে আমার গতির বিপরীতে বাতাস তৈরি হবে। তাহলে বৃষ্টির গতি কেন পরিবর্তিত হবে? এই যে গতির কারণে সৃষ্ট বাতাসের কারণে। তাহলে যেহেতু এখানে একটা যানবাহনের গতি আছে, তাহলে এই গতির বিপরীতে, যানবাহনের গতি এইদিকে, তাহলে এই গতির বিপরীতে একটা বাতাস তৈরি হবে। তাহলে এই বাতাসের কারণে বৃষ্টির গতির দিক পরিবর্তিত হবে। তো এই কারণে আমরা এই বৃষ্টিটা খারাপভাবে পড়তে দেখবো না। আমার ফার্স্ট প্রশ্ন হলো, বাস চালক তাহলে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, এটা তোকে বের করতে হবে। তো চল আমরা প্রথমে আগে গ নম্বর প্রবলেমটা সলভ করি। তাহলে আমরা জানি, আমরা আগে বাস তুলে দিই, বাস তুলে দেই। আমরা ধরে দিলাম এটা হচ্ছে আমাদের বাসের বেগ। এখন বাসের বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু মজার ব্যাপার একটা হলো কিলোমিটার পার আওয়ার, আর একটা হলো মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ারকে আগে কিসে বানানো উচিত? কিলোমিটার পার আওয়ারকে আগে মিটার পার সেকেন্ডে বানানো উচিত। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে বানানোর সহজ উপায় কি? 3.6 দ্বারা ভাগ করলেই কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে এখানে আমরা বুঝলাম 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এইদিকে তো বাসের বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, কিন্তু বৃষ্টির বেগ কি বাসের বেগের কারণে বৃষ্টির গতি চেঞ্জ হবে না বাসের কারণে? বাসের গতির কারণে সৃষ্ট বাতাস, বাসের গতির কারণে সৃষ্ট বাতাস। তাহলে এই জায়গায় এই বাসের গতির কারণে সৃষ্ট বাতাসটা, বাতাসের গতিটা হবে এই দিক বরাবর। তাহলে এইটা হচ্ছে আমাদের বাসের গতির কারণে সৃষ্ট বাতাস। তাহলে এই বেগের মানও কত হবে? এই বেগের মানও হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরে নেই যে হচ্ছে আমাদের বাসের বেগ নাই, কারণ বাসের বেগের তো এখানে কোনো ভূমিকা নাই। ভূমিকাটা কিসের? বাসের গতির কারণে সৃষ্ট বাতাস। এই বেগটা কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড। এখন এই বিন্দুতে তো দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, একটা হচ্ছে বৃষ্টির বেগ, আর একটা হলো এই যে বাসের কারণে যে সৃষ্ট বাতাস সেটা। এখন আমার প্রশ্ন, এই জায়গায় এই বিন্দুতে এই ভেক্টরে কি মিললো? এই ভেক্টরে এই বিন্দুতে মিলছে পা, কিন্তু এই ভেক্টরে কি মিললো? মাথা। তাহলে আমাকে কি করতে হবে? মান ও দিক ঠিক রেখে এই ভেক্টরকে স্থানান্তরিত করতে হবে। তাহলে বৃষ্টিকে আমি স্থানান্তরিত করে দিলাম। তাহলে যার মান কত? যার মান হলো 6। এখন তো একটা জিনিস চিন্তা কর, এটাকে একটু বাড়ায়া দিলাম না, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই যে আমার এই কোণটা কত ডিগ্রি হবে? এটা তো 90, এটা 90, তাহলে এটা 90, এটা 30, তাহলে এটা হলো আমার 60, এটা আমার 60। এখন তাহলে আমরা বুঝলাম এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, একটা হলো 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি, আর একটা হচ্ছে এই 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ির গতির কারণে সৃষ্ট বাতাস। তাহলে এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আলফার মান কত? আমি গ নম্বরে গিয়ে আমরা বুঝলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন তার লব্ধি বেগের মানটা হবে, লব্ধি বেগ কোন দিক বরাবর ক্রিয়া করবে? লব্ধি বেগ অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করে, আমরা জানি। লব্ধি বেগ কি বরাবর ক্রিয়া করে? অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করে। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করবে? অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করবে। এই জায়গায় মাঝ বরাবর ক্রিয়া করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তাহলে এই লব্ধি বেগটাকে আমি কি বলতেছি? এই লব্ধি বেগটাকে আমি বলতেছি আর। এখন তাহলে আমরা কি বলতে পারবো? আর স্কয়ার, এটা সমান কি হবে? পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2পি কিউ কস আলফা। তাহলে আমার আর এর মান কত? আর এর মান হবে এখানে √r।
তাহলে এখানে পি আর কিউ দুইটা ভেক্টর কত কত, একটার মান হলো 20 আর একটার মান হলো 6। তাহলে রুট ওভার আমরা যদি করি ক্যালকুলেশন 20 স্কয়ার যোগ 6 স্কয়ার যোগ 2 ইনটু 20 ইনটু 6 cos এবং এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। তাহলে এইবার ক্যালকুলেশন করলে তোর এই লব্ধি বেগের মানটা আসবে, তোরা যদি একটু কষ্ট করে ক্যালকুলেশন করিস লব্ধি বেগের মানটা আসবে লব্ধি বেগের মানটা আসবে 23.58 মিটার পার সেকেন্ড, 23.58 মিটার পার সেকেন্ড। আমার মনে হয় এটা প্রশ্ন গ নম্বরে চাই নাই, পরে লাগবে। ও কত কোণে বৃষ্টি পড়তে দেখবে এটা বের করতে হবে। তার মানে আমার এই জায়গায় সব সময় বৃষ্টির বেগের ক্ষেত্রে আমি বলছি কোণ বের করব কার সাথে, কোণ বের করব হচ্ছে উলম্বের সাথে। তার মানে আমার এই কোণটা ধরতে হবে হচ্ছে থিটা। এখন তাহলে এটা যেহেতু বৃষ্টির বেগের লব্ধি বেগ, তার মানে বৃষ্টি আমার কোন দিকে পড়তে দেখবো, ডট 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 ডট। তাহলে এই যে এই কোণে আমি বৃষ্টি পড়তে দেখবো, তাহলে এই কোণটা হলো আমার থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমার এই নিচের কোণটা থিটা। তাহলে আমাদের বের করার ফর্মুলাটা কি, যে বের করার কোণ বের করার ফর্মুলাটা হচ্ছে tan থিটা, এটা সমান হলো যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তাহলে এই জায়গায় এই লব্ধিটা কার সাথে কোণ তৈরি করলো, 6 এর সাথে কোণ তৈরি করলো। তাহলে এই জায়গায় এই 6 থাকবে সিঙ্গেল। এখন বাকি থাকবে কোনটা, আরেকটা ভেক্টর কোনটা 20। তাহলে উপরেও 20 নিচেও 20। এখন খেয়াল কর এই জায়গায় tan মানে কি sin ডিভাইডেড বাই cos। তাহলে উপরে হলো sin আলফা আর নিচে হলো cos আলফা। এই জায়গায় আলফার মান কত, আলফার মান হচ্ছে দেয়া আছে হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 20 sin 60 ডিভাইডেড বাই cos 60। তাহলে ক্যালকুলেশন করলে তোরা পাবি, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তবে ক্যালকুলেশন করলে তোরা থিটার মানটা খুব সহজে পেয়ে যাবে। এবং এই কোণটা হচ্ছে 47.27 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে এই জায়গায় এই বাসের বেগের কারণে সৃষ্ট বাতাস এবং বৃষ্টির বেগের লব্ধি বেগের মান হবে 23.58 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 23.58 মিটার পার সেকেন্ড। এবং এই লব্ধি বেগটা বৃষ্টির বেগের সাথে উলম্বের দিকের সাথে 47.27 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমরা বৃষ্টি শুরুতে কত কোণে পড়তে দেখবে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার ঘ নম্বর প্রশ্নটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে দেখো, বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিক ভাবে বায়ু প্রবাহ সৃষ্টি হলো, মানে এখনো বৃষ্টি আছে, প্রায় শেষ মানে শেষ হয় নাই কিন্তু, তার মানে বৃষ্টি আছে। তখন কি হয়েছে, তখন আনুভূমিক ভাবে বায়ু প্রবাহ সৃষ্টি হয়েছে। আনুভূমিক কোনটা, এইটা। তাহলে আনুভূমিক ভাবে যে বায়ু প্রবাহ সৃষ্টি হলো সেই বায়ু প্রবাহ কোন দিকে হইতে পারে, এটাও আমার আনুভূমিক দিক, এই দিকেও হইতে পারে, আবার এই দিকেও বায়ু প্রবাহ সৃষ্টি হইতে পারে। কোন দিকে বায়ু প্রবাহ সৃষ্টি হয়েছে এটা তুমি জানো না, তোমাকে বের করতে হবে। এখন আনুভূমিক ভাবে বায়ু প্রবাহ সৃষ্টি হলো এবং বায়ু প্রবাহের দরুন বাস চালক বৃষ্টিকে খাড়া নিচের দিকে পড়তে দেখলো। তাহলে বাস চালক, এই যে বায়ু প্রবাহ যখন সৃষ্টি হলো তখন বাস চালক বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখছে, তখন বাস চালক বৃষ্টিকে একটু আগে দেখতেছিল কিভাবে, এরকম তির্যক ভাবে পড়তেছে। একটু আগে লব্ধিবেগ যেদিকে তো বৃষ্টি তো কে তো সেই দিকেই পড়তে দেখবে, একটু আগে তির্যক ভাবে পড়তে দেখছিল, একটু আগে তির্যক ভাবে পড়তে দেখছিল, কিন্তু এখন সে পড়তে দেখতেছে কিভাবে, একদম খাড়া নিচের দিকেই পড়তেছে, এটা দেখতে এভাবে দেখতেছে। তো এই খাড়া নিচের দিকে কখন পড়তে দেখবে, যখন এই আনুভূমিক ভাবে এই দিকে বা এই দিকে বায়ু প্রবাহ সৃষ্টি হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তো এখন আগে আমরা কিছু সিদ্ধান্তে চলে আসি। সিদ্ধান্ত কত, সিদ্ধান্ত হলো এই কোণটার মান হলো 47.27 ডিগ্রি। এবং আমরা এটা বুঝে গেছি যে এই বৃষ্টির বেগ আর এই যে বাসের গতি এইদিকে 20 মিটার পার সেকেন্ড ছিল, তার কারণে সৃষ্ট বাতাস হলো 20। এই দুইটার মিলিত ক্রিয়ায় আমি লব্ধি পাইছি হচ্ছে কত, লব্ধি পাইছি আর। তার মানে আমি এই দুইটাকে মিশাই দিয়া যেহেতু এটা লব্ধি, শুধুমাত্র আমি এটা রাখলাম। তার মানে বৃষ্টির বেগ আর এই বাসের বেগের মিলিত ক্রিয়ায় লব্ধি বেগটা হচ্ছে এইটা।
এখন আমাদের নতুন শর্ত কত, এবং এই কোণটা থিটার মানটা কত ছিল 47.27 ডিগ্রি। এখন নতুন লব্ধি কোন দিকে পাওয়া গেছে, যেদিকে বৃষ্টি পড়তে দেখবে সেটাই হলো আমার নতুন লব্ধি। তাহলে এবার বৃষ্টিকে পড়তে দেখলো কিভাবে, বৃষ্টিকে পড়তে দেখলো খাড়া নিচের দিকে, বৃষ্টিকে পড়তে দেখলো খাড়া নিচের দিকে। তার মানে এইটা হচ্ছে আমাদের নতুন লব্ধি আর নিউ। আগের লব্ধিটা ছিল আর, আর এখন নতুন লব্ধিটা হলো আর নিউ। আমরা জানি লব্ধি অলওয়েজ কোন বরাবর ক্রিয়া করে, মাঝখান বরাবর ক্রিয়া করে। তাহলে বায়ু একটা ভেক্টর হচ্ছে আগের লব্ধিটা, আরেকটা ভেক্টর হলো বায়ু প্রবাহ, সেটা এই দিকেও হতে পারে, সেটা এই দিকেও হতে পারে। এখন এই দিকে হইলে তো আমি লব্ধি বরাবর পাই নাই, তার মানে এইটা কিন্তু হতে পারে না, কারণ লব্ধি এটা যে আমাদের নতুন লব্ধি, এটা মাঝ বরাবর থাকতে হবে। তাহলে এটা মাঝ বরাবর থাকতে গেলে বায়ু প্রবাহ কি এই দিকে যাওয়া লাগবে না এই দিকে যাওয়া লাগবে? তাহলে মাঝ বরাবর এটা থাকতে গেলে বায়ু প্রবাহ কিন্তু মাঝ এই দিকে যাওয়া লাগবে। তাহলে কিন্তু আমি বায়ু প্রবাহের দিকও পেয়ে গেলাম, যে বায়ু প্রবাহ এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। এখন আমি যেহেতু বায়ু প্রবাহের দিক পেয়ে গেছি, এখন আমার কি বের করতে হবে, শুধুমাত্র এই বায়ু প্রবাহের মান বের করতে হবে, মান। এখন চলো বায়ু প্রবাহের মান বের করি। আমি কি করব, এই নতুন লব্ধি বরাবর উপাংশ নেব, আর নিউ বরাবর উপাংশ নিয়ে। হ্যাঁ, তাহলে এবার আমার কাজ হচ্ছে যে আর নিউ বরাবর আমরা উপাংশ নিতে চাই। তাহলে আর নিউ, আমি কালো কলম দিয়ে লিখি তোদের দেখতে সুবিধা হবে। তো এখন আমরা একটা কাজ করব কি, এখন কাজটা খুবই সোজা, যে আমি বায়ু প্রবাহের বেগ বরাবর উপাংশ নেব, বায়ু প্রবাহের বেগ বরাবর উপাংশ নেব। তো উপাংশ নিয়ে, তো আমাদের এখানে কি ছিল, আর নিউ ছিল কার কার লব্ধি, আর এর লব্ধি প্লাস আমি বায়ু প্রবাহের বেগ বিবেচনা করতেছি হলো ইউ, তাহলে ইউ এর লব্ধি। তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আর নিউ সমান আর প্লাস ইউ। তার মানে আমি বলতে পারবো যে আর নিউ এর উপাংশ সমান আর এর উপাংশ যোগ ইউ এর উপাংশ। তো আর নিউ এর উপাংশ কোন বরাবর নিতে হবে, ইউ বরাবর নিতে হবে। তাহলে এই বরাবর, তাহলে আর নিউ হচ্ছে এইটা, ইউ হচ্ছে এইটা, তাহলে এদের মধ্যকার কোণ কত, এদের মধ্যকার কোণ হচ্ছে 90। তাহলে এইটা হবে, প্রথমে লিখতে হয় যার উপাংশ আর নিউ, তারপর লিখতে হলো cos, আর কোনটা নিতে হচ্ছে আমরা শিখছি এর আগেই, যার উপাংশ ও যার দিক উপাংশ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা হবে cos 90 আর এর উপাংশ, তাহলে আর এর উপাংশ এটা হলো আমাদের আর। তাহলে প্রথমে লিখতে হয় কি, যার উপাংশ, তারপরে কি লিখতে হয় cos, তারপরে কোনটা হয় কার মধ্যে, যার উপাংশ আর যার দিক উপাংশ। তাহলে আর এর উপাংশ ইউ এর দিকে। তো এই কোণটা আমরা কত বের করছিলাম 47.27, আর এই কোণটা কত 90। তাহলে যার উপাংশ আর যার দিক উপাংশ এদের মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে 47.27 যোগ 90, তাহলে এইটা হবে 47.27 যোগ 90। এবার যোগ ইউ এর উপাংশ, তাহলে প্রথমে কি হবে ইউ, তারপরে cos, এবার ইউ এর উপাংশ কোন দিকে, ইউ এর দিকে, তাহলে 0 ডিগ্রি, যে কোনো দিকে, মানে ওই ভেক্টরের সাথে কত কোণ তৈরি করে, 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে আর cos, আর এর মান কত, এটা আমরা কিন্তু বের করে ফেলছি অলরেডি, আর এর মান হলো 23.58 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 23.58 cos 190 আর 47 37.27, আর ইউ cos 0 মান কত 1, তার মানে এটা হবে ইউ। তো ক্যালকুলেশন করলে তোমরা ইউ এর একটা খুব সুন্দর মান পেয়ে যাবে, এবং ইউ এর মানটা আসবে 17.32 মিটার পার সেকেন্ড। তো আমাদের খুবই সহজ কিন্তু অঙ্কটা, এখানে আনন্ততল ভুলে যে আমরা পারবো না এই কনসেপ্ট দেখা যাবে না, একদম সহজভাবে আমরা করে ফেললাম।
তাহলে আমাদের এখন বায়ু প্রবাহ চলবে এই দিকে এবং বায়ু প্রবাহের বেগের মান হবে 17.32 মিটার পার সেকেন্ড। তো এভাবে কোন প্রকার টেনশন না নিয়ে বৃষ্টির বেগের ক্ষেত্রে শুধুমাত্র একটা কনসেপ্ট মাথায় রাখতে হয়, বৃষ্টির গতির দিক পরিবর্তন হয় কিসের কারণে? যানবাহন যেদিকে চলবে বা সাইকেল আরোহী যেদিকে চলবে তার বিপরীত দিকে ঠিক আরোহীর বেগে বা যানবাহনের বেগে বাতাস সৃষ্টি হবে, এই বাতাসের কারণে বৃষ্টির গতির দিক পরিবর্তিত হয়। এই সিম্পল কনসেপ্ট মাথায় রাখলে বৃষ্টির গতি সংক্রান্ত যে কোনো অঙ্ক করা যায়। তো আমরা যখন আপেক্ষিক বেগের প্রবলেমগুলো সলভ করব তখন কিছু কমন জিনিস তোরা মাথায় রাখবি। তো কমন জিনিসটা কি? সেটা হচ্ছে যার সাপেক্ষে বা হচ্ছে যে দেখবে, তার মানে যে দেখবে তার সাপেক্ষে, আর এই যার সাপেক্ষে তার গতিটাকে আমি উল্টায় দেব। আমি আবার কি বলতেছি, যে দেখবে বা যার সাপেক্ষে তার বেগটাকে আমি উল্টায় দেব, উল্টিয়ে বিবেচনা করবো। এটা হচ্ছে আমার 1 নম্বর লজিক। আরেকটা মনে করবি যে হচ্ছে যা দেখবো সব সময় দেখা যায় ফাইনাল যেটা রেজাল্ট সেটা হলো লব্ধি। ঠিক আছে, যেমন নৌকা কোন দিকে চলতে দেখবো, বৃষ্টি কোন দিকে পড়তে দেখবো, এই যে ফাইনাল রেজাল্টটা সবসময় লব্ধি, ফাইনাল রেজাল্ট সবসময় লব্ধি। তো এই জায়গায় আমার এটা হচ্ছে তোর ঢাকা বোর্ড 2019 আসা প্রশ্ন। হ্যাঁ, ঢাকা বোর্ড 19 ডিবি 19 আসা প্রশ্ন। যে প্রশ্নটা কেমন ছিল? একটা গাড়ি চলতেছে পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই গাড়ি একটা ট্রাককে দ্বিগুণ বেগে চলতে দেখলো উত্তর দিকে, তার মানে এই পূর্ব দিকের সাথে লম্ব বরাবর চলতে দেখলো। এখন এখান থেকে 1 নম্বর প্রশ্ন, কে চলতে দেখলো? গাড়ি চলতে দেখলো। তাহলে গাড়ির বেগটাকে আমাকে কি করতে হবে? গাড়ির বেগটাকে আমাকে উল্টায় দিতে হবে। আমরা আগে কাজ করে নিই, তাহলে গাড়ির বেগটাকে উল্টায় দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ। তাহলে খেয়াল করো যে হচ্ছে তাহলে এই জায়গায় কাকে চলতে দেখছে? ট্রাককে চলতে দেখছে। তাহলে ট্রাককে চলতে দেখছে, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট। তাহলে এই জায়গায় ট্রাকটা তাহলে আমাদের কি? ট্রাকটা হচ্ছে আমাদের লব্ধি। ঠিক আছে, এই বেগটা কত? এই বেগটা হলো 40। তাহলে এখন আমার প্রশ্নটা হলো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল? তো আমি তো ট্রাককে চলতে দেখছি, কিন্তু ট্রাকটা আসলে এই দিক বরাবর চলে নাই। এখন ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল এটা আমাকে বের করতে হবে। তাহলে এই লব্ধিটা ছিল কার কার বেগের লব্ধি? একটা হলো গাড়ির বেগ, আর একটা হলো ট্রাকের বেগের মিলিত ক্রিয়া, ফলাফল ছিল এটা। তাহলে এটা লব্ধি। আমরা তাহলে লব্ধি অলস করে বরাবর ক্রিয়া করি, মাস বরাবর ক্রিয়া করি। তাহলে তুই একটা যদি চিন্তা কর, তাহলে একটা ভেক্টর কোনটা? এখন এটার তো কোনো ভূমিকা নেই। একটা ভেক্টর কোনটা? গাড়ি, এই যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে, এইটা কি? লব্ধি। আরেকটা ভেক্টর অবশ্যই কোন দিক দিয়ে বরাবর ক্রিয়া করা লাগবে? এ বরাবর না এ বরাবর, কারণ লব্ধি যেহেতু মাঝে ক্রিয়া করতে হবে, তাহলে আরেকটা ভেক্টর অবশ্যই এই বরাবর চলতে হবে। ঠিক আছে, তাহলে এই বরাবর চলতে হবে। তাহলে এই দিক বরাবর হবে আমার ট্রাকের প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগ। এখন তুই একটা জিনিস চিন্তা কর, এটা যেহেতু 40 আর এটা যেহেতু 80, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটা কাজ করব, আমরা একটা সামান্তরিক আঁকবো। সামান্তরিক আঁকলে এইটা যেহেতু আমাদের লব্ধি, হ্যাঁ, তাহলে এই ক্যালকুলেশন করে আমি একটা সামান্তরিক এঁকে ফেলি। তাহলে সামান্তরিক যদি এঁকে ফেলি, তাহলে এইটা আমার কত? এইটা হচ্ছে আমাদের 80, কারণ এইটার যেহেতু দ্বিগুণ বেগ, তাহলে এটা 40, তাহলে এটা 80। এখন আমার কি বের করতে হবে? আমাকে ট্রাকের প্রকৃত বেগ বের করতে হবে, কারণ এই বেগটা বের করতে হবে। এই বেগ আর এই বেগ কি সমান? এই বেগটা কি হয়ে গেছে? আমাদের এই পাশের সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এই বেগটার মান কত? √40 স্কয়ার প্লাস 80 স্কয়ার। তো 40 স্কয়ার প্লাস 80 স্কয়ার করলে তোর কত হবে? √40 স্কয়ার প্লাস 80 স্কয়ার করলে তোর যেটা আসবে সেটা হলো 40√5, 40√5। তাহলে এটা হচ্ছে আমাদের 40√5 সমান সমান হলো 40√5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ট্রাকের প্রকৃত বেগ, তাহলে এই বেগটা যদি 40√5 হয়, তাহলে এই বেগটার মানও কত হবে? 40√5 কিলোমিটার পার আওয়ার। এখন তুই একটা জিনিস চিন্তা করতে পারিস যে হচ্ছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলতেছিল। এখন এই জায়গায় আমরা এই কোণটা বের করতে পারি।
হ্যাঁ, যে দেখি পূর্ব দিকের সাথে কত কোণে চলছিল, এটা আমরা একটু বের করার চেষ্টা করি। এখন এই কোণটা তুই যদি বের করতে চাস, এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা থিটা হলে অবশ্যই এই কোণটা কি হবে, থিটা হবে, কারণ এই রেখা আর এই রেখা সমান্তরাল। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো যে এই এটা কি আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ আমি যদি এই যে এই পাশের সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, এই কালো সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, কালো সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এই অতিভুজটা যার সাথে কোণ তৈরি করে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, কারণ অতিভুজ অলওয়েজ কার সাথে কোণ তৈরি করে, ভূমির সাথে কোণ তৈরি করে। তাহলে এটা আমাদের কি লম্ব। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে tan থিটা এটা সমান হলো কত, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত, তাহলে আমাদের লম্বটার মান হলো, এটা হচ্ছে লম্ব, এটার মান হলো 80, 80 ডিভাইডেড বাই ভূমি হলো 40। তাহলে এটা হলো আমার tan থিটা। তাহলে থিটার মানটা কত হবে, থিটার মানটা হবে tan ইনভার্স 2। তার মানে তোকে বলতে হবে ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে tan ইনভার্স 2 কোণে, tan ইনভার্স 2 কোণে চলতেছিল এবং তার বেগের মান কত ছিল, 40.5 কিলোমিটার পার আওয়ার। এখন আমার প্রথম প্রশ্নের উত্তর শেষ, এবার ঘ নম্বর প্রশ্ন আসে। ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব। এখন আমরা জানি লম্ব দিকে একক ভেক্টর কোনটা, আমরা এর আগে শিখছি যে ধর এই জায়গায় এটা, এর আগে আমরা শিখছি যে এটা যদি a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, তাহলে এটা হলো a ও b দ্বারা গঠিত সমতল। তাহলে a ও b দ্বারা গঠিত সমতল হচ্ছে এইটা, আর a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টর কোনটা হয়, এইটা। এটা হচ্ছে a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টর এবং এটার নাম কি, এটার নাম হলো a ক্রস b। তাহলে আমরা জানি a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টর হলো a ক্রস b, আর লম্ব একক ভেক্টর হচ্ছে, লম্ব একক ভেক্টর হলো a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তাহলে আমাকে এই জায়গায় আমি যদি দুইটা ভেক্টর চিন্তা করতে পারি, তাহলে আমি গঠিত সমতলের লম্ব একক ভেক্টর বের করতে পারবো। তাহলে এখানে দুইটা বেগ কোনটা কোনটা, একটা হলো ট্রাকের বেগ, একটা হলো গাড়ির প্রকৃত বেগ। তাহলে গাড়ির প্রকৃত বেগ হচ্ছে এইদিকে, তুই যদি চিন্তা করিস সেটা x অক্ষ, তাহলে গাড়ির বেগ কত, 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে এই দিক বরাবর মান হলো 40i। তাহলে গাড়ির বেগটাকে আমি বিবেচনা করতেছি a এবং a সমান্তর হবে 40i। খেয়াল কর, তাহলে আমাদের এই বেগ, এটা কিন্তু ছিল লব্ধি, এটা ছিল লব্ধি, তাহলে এটাও লব্ধি। তাহলে এই লব্ধির এই দিকের উপাংশ কত, লব্ধির এই দিকের উপাংশ হলো 40i, আর এই দিকের উপাংশ কত, 80। তাহলে এটা যদি x অক্ষ হয়, তাহলে এটা কোন অক্ষ, y অক্ষ, যেহেতু লম্ব বিবেচনা করা যায়। তাহলে এটা যদি 40i হয়, তাহলে এটা যেহেতু 80, তাহলে এইটারই তো এই দিকের উপাংশের মান 80, তার মানে এটা হলো 80j। তাহলে আমার এই ভেক্টরটা কত হবে, এই ভেক্টরটা হবে 40i প্লাস 80j, 40i প্লাস 80j। তাহলে এটা যে 40i প্লাস 80j, এটা তোরা বুঝলি যে এইটারই দুইটা অংশ, একটা হলো এই দিক, এই দিক। এদিক বরাবর মান জানি x অক্ষ বরাবর সেটা 40, তাহলে 40, আর এদিক বরাবর মান জানি 80, তাহলে 80j। তাহলে এই ভেক্টরটা কি হবে, x অক্ষের পজিটিভ দিকে, y অক্ষের পজিটিভ দিকে, 40i প্লাস 80j। তুই একটু আগে দেখ এটার মান আমরা কেমনে বের করছিলাম, এই ভেক্টরের মান কেমনে, এটার মান কেমনে বের করে, 40 স্কয়ার প্লাস 80 স্কয়ার। দেখ আমরা কিন্তু এটাই করছিলাম, 40 স্কয়ার প্লাস 80 স্কয়ার। তো আমরা 40i প্লাস 80j, আমি ট্রাক তাহলে আমরা বুঝলাম 40i প্লাস 80j। এখন একক ভেক্টর কিন্তু বের করা লাগে না, এই 40i প্লাস 80j আবার অবশ্য অন্যভাবে বের করা যায়। তাহলে এই ভেক্টরের এই দিকের উপাংশ আমি তো এই কোণ জানি, তাহলে এই দিকের উপাংশ বের করে দেখবো আমরা 40 পাবো, আর এই দিকের উপাংশ বের করে দেখবো আমরা 80 পাবো, 40/5। হ্যাঁ, তো সেভাবে বের করা যাবে। এখন লম্ব একক ভেক্টরটা কিন্তু দেখে উত্তর বলা যায়, কারণ একটা হচ্ছে x অক্ষ আর একটা হলো xy সমতল। তাহলে এই xy সমতলের উপর লম্ব ভেক্টরটা অবশ্যই কোন অক্ষ বরাবর হবে, xy সমতলের উপর লম্ব ভেক্টরটা অবশ্যই z অক্ষ বরাবর হবে। কারণ এটা যদি আমি x অক্ষ চিন্তা করি, এটা যদি y অক্ষ চিন্তা করি, এটা xy সমতল, তাহলে এটার উপর লম্ব যেভাবেই থাকুক এটা অবশ্যই কোন অক্ষ বরাবর, z অক্ষ বরাবর।
আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কোনটা? জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কে? তাহলে এই অঙ্কের অবশ্যই গঠিত সমতলের লম্ব একক ভেক্টরটা হবে কে ভেক্টর। এটা সুনিশ্চিত, লম্ব একক ভেক্টরটা হবে কে ভেক্টর। এটা কিন্তু আমরা বেসিক কনসেপ্ট দিয়ে বুঝলাম, কারণ এখানে দুটো অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এইখানে আরেকটা যেটা ভেক্টর দেওয়া আছে সেটা এক্স ওয়াই সমতলে আছে, অর্থাৎ আই আর জে দ্বারা সীমাবদ্ধ আছে। তো লম্বটা অবশ্যই কোন অক্ষ বরাবর হবে? জেড অক্ষ বরাবর হবে। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কে? তাহলে এখানে আনসার আসবে কে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা দিস এ, তাহলে এটা হলো আমাদের বি। তাহলে এই জায়গায় তাহলে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান আমরা বের করার চেষ্টা করি। এ ক্রস বি, এ ক্রস বি তুই চাইলে আই জে কে এভাবে বের করতে পারবি এবং করে দেখার সমস্যা নাই। তবে এই অঙ্ক খুব সহজে করা যাবে। কিভাবে? একটা হচ্ছে 40i প্লাস 80j, একটা হলো 40i, এটা হলো এ, আরেকটা হচ্ছে 40i প্লাস 80j, হ্যাঁ 80j এটা, আর ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তাহলে আমরা আগে a ক্রস b বের করি। 40i ক্রস i সমান আমরা কি জানি? 0। তাহলে এটা হলো 40i ক্রস 40i, হ্যাঁ, এটার সাথে যোগ 40i ক্রস 80j। তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট। তাহলে আমরা a ক্রস b টা বের করি, তাহলে আমার ক্যালকুলেশন শেষ। i ক্রস i সমান কত? 0, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে কি হবে? sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান 0, আর 40 * 80, তাহলে এটা হবে 3200। i ক্রস j মানে কি? k। তাহলে আর তাহলে 3200 কে হচ্ছে a ক্রস b এর মান। তাহলে a ক্রস b, তাহলে 3200 হচ্ছে a ক্রস b, তাহলে ডিভাইডেড বাই a ক্রস b এর মান কত হবে? 3200 স্কয়ার। তাহলে রুট ওভার 3200 স্কয়ার, কারণ একটা ক্ষেত্রে মান বের করা সব হলো i এর সহগ স্কয়ার যোগ j এর সহগ স্কয়ার যোগ k এর সহগ স্কয়ার। i ও নাই j ও নাই, তাহলে k এর সহগ হলো 3200 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে উপরে হলো 3200 k আর নিচে হলো 3200। তাহলে ক্যালকুলেশন করলে 3200 কাটা, তাহলে আনসারটা কত হবে? k। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে অঙ্কটার সলিউশন বের করতে পারি। তো আমাদের বিগত বছরের প্রশ্নের ভেক্টরের সমাধান ক্লাস এ পর্যন্তই থাকবে। যদিও আরো বেশ কিছু ধরনের সিম্পল প্রশ্ন আসে, তো তোদের কাজ হলো সবগুলা বোর্ডের অঙ্ক সলভ করে প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলা। ইনশাআল্লাহ এই জিনিসগুলো পারলে আশা করি ভেক্টরে আর আমরা কোথাও আটকাবো না। তো তোদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ধন্যবাদ সকলকে।